আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কি এই মুহূর্তে প্রশ্ন তুলতে পারি যে ডক্টর ইউনূসকে কখন অ্যারেস্ট করা হবে, অথবা তার স্বাস্থ্য উপদেষ্টাকে কখন অ্যারেস্ট করা হবে? কেন এই প্রশ্ন তুলছি একটা উদাহরণ দিয়ে বলি, এবং এই প্রশ্নটির উত্তর বের করাটা, উত্তর মেলানোটা আমাদের জন্য খুবই প্রয়োজন। একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে গত 27 মে রাজধানীর আদ্দিন হসপিটালে 6 নবজাতকের একসাথে মৃত্যুর ঘটনা ঘটলো, যেটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল। তো সেই ঘটনার পরপরই বা বিষয়টি যখন সর্বস্তর থেকে নানান ধরনের সমালোচনা জন্ম দিল, তখন সরকার কয়েকটি পদক্ষেপ গ্রহণ করলো। তদন্ত কমিটি গঠন করা হলো, তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দিল। সেই তদন্ত প্রতিবেদনে উঠে এলো যে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং দায়িত্বরতদের কর্তব্য অবহেলার কারণে এই 6 নবজাতকের মৃত্যু হয়েছে। এবং সেখানে কারণগুলো উঠে এলো, যে কক্ষটিতে এই 6 নবজাতক ছিল সেটিতে আলো বাতাসের যথেষ্ট অপ্রতুলতা ছিল, এসি বন্ধের কারণে তাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ। এবং পরবর্তীতে সরকার যে সিদ্ধান্ত নিল তা হচ্ছে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করা হলো, হাসপাতালটিতে তালা লাগিয়ে দেওয়া হলো। সব ঠিক আছে, আমরা এই বিষয়গুলোকে অবশ্যই সাধুবাদ জানাই। যদি দায়িত্বে অবহেলার কারণে এবং দায়িত্বে গাফিলতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষের লাইসেন্স বাতিল করা হয় এবং হাসপাতালে তালা লাগিয়ে দেওয়া হতে পারে 6 শিশু মৃত্যুর জন্য, তাহলে 643 জন শিশুর মৃত্যুর জন্য ডক্টর ইউনূসের কি শাস্তি হবে? ডক্টর ইউনূস সরকারের গাফিলতির কারণে যে গ্যাভির মাধ্যমে, ইউনিসেফের মাধ্যমে টিকা আনা হলো না, যার কারণে আমলাতান্ত্রিক জটিলতার কারণে টিকার ঘাটতি দেখা দিল এবং মহামারী আকারে ছড়িয়ে পড়ল হামের রোগটি, এবং গত 3 মাস ধরে প্রতিদিন একের পর এক শিশু মারা যাচ্ছে। সরকারি হিসেবে 643 জন, বেসরকারি হিসেবে আমরা ধরে নিতে পারি এই সংখ্যা 2 গুণ বা 3 গুণ, সহস্রাধিক। তাহলে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন ডক্টর ইউনূসের বিষয়ে সরকার একেবারে মুখে কুলুপ এঁটে বসে আছে? এবং এই হামের প্রাদুর্ভাবের জন্য অথবা এই যে শত সহস্র শিশুর মৃত্যুর জন্য যে ডক্টর ইউনূস সরকার দায়ী, তার তো বৈশ্বিক একের পর এক সংস্থা থেকে শুরু করে খোদ সরকারের মধ্য থেকেই এখন দায়ী করা হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে। আমি একটু এক জায়গায় করে আপনাদের সামনে তুলে ধরি, হ্যাঁ, আন্তর্জাতিক সংস্থাগুলো কি বলছিল। সেটি হচ্ছে ইউনিসেফ কি বলল, যে বছরের পর বছর ইউনিসেফ এই টিকা সরবরাহ করত এবং অধিকাংশ অর্থায়ন দিত গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, কিন্তু সেখান থেকে সরে এলো ডক্টর ইউনূস সরকার, যার কারণে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স কিন্তু সংবাদ সম্মেলন করেই বললেন যে আমি ঈশ্বরের দোহাই দিয়ে বলেছিলাম এমনটি করবেন না। নূরজাহান বেগমের উদ্দেশ্যে তিনি বলেছিলেন এতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়ে প্রাদুর্ভাব দেখা দিতে পারে, আমরা বারবার সতর্ক করেছিলাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 23 এপ্রিল কি বলছিল তাদের প্রতিবেদনে, বাংলাদেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাবের বড় কারণ ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে টিকার ঘাটতি। বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী দ্য সায়েন্সের প্রতিবেদন, সেখানে কি বলা হচ্ছিল যে এই মহামারীর জন্য অবশ্যই অন্তর্বর্তী সরকার দায়ী। বলতো, এমনকি আমাদের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনিও সংবাদ সম্মেলন করে সমালোচনার মুখে বলতে বাধ্য হলেন, বা সরকারের সিদ্ধান্তটি তিনি জানিয়েছেন আমরা ধরে নেব। তিনি বললেন যে অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা দেওয়া হয়নি তা খতিয়ে দেখবে সরকার। খতিয়ে দেখেছে সরকার? কোনো উদ্যোগ নিয়েছে? নেয়নি তো সম্ভবত। এবং আরো মজার বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো যখন ডক্টর ইউনূসের গাফিলতির কথা বা ডক্টর ইউনূসকে দায়ী করছে এই হামের প্রাদুর্ভাবের কারণে, তখন সরকার বলছে যে আমরা খতিয়ে দেখব। তার মানে বিশেষ একটা হিডেন
এগ্রিমেন্ট ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার রয়েছে, আমরা ধরে নিতে পারি। তারপরেও ধরে নিলাম যে সরকারের এটি ফর্মালিটিস বা সরকারের দায়িত্ব, তদন্ত করা, কে কি বললো তারা কান দেবে না, খুব ভালো কথা, কিন্তু কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি। এবং স্বাস্থ্যমন্ত্রী গত কয়েকদিন আগে বলতে বাধ্য হলেন যে এর জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। এত কিছু হয়ে যাচ্ছে, তারপরেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে টু শব্দটি উচ্চারণ করা যাচ্ছে না। এমনকি আদালতে যে একের পর এক মামলার আবেদন করা হলো সাধারণ মানুষদের পক্ষ থেকে কিংবা আইনজীবীদের পক্ষ থেকে, এবং সবশেষ একজন সংসদ সদস্য মামলা করলেন ডক্টর ইউনূস, তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে। সেই মামলাও খারিজ করে দেওয়া হলো। কেন? সমস্যাটি কোথায় এসব মামলা গ্রহণ করতে? সমস্যাটি কোথায় সরকারের উদ্দেশ্যে আদালতের কোনো বক্তব্য বা নির্দেশ আমাদের সামনে আসতে? আমাদেরকে এই প্রশ্নের উত্তর বের করতে হবে এই জন্য যে ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে ডক্টর ইউনূস এসেছিলেন, ডিপ স্টেটের হয়ে মার্কিন চুক্তি করেছেন, ডিপ স্টেটের হয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছেন। সেই ডিপ স্টেটের প্রমাণিত ডিপ স্টেটের প্রতিনিধির বিরুদ্ধে যদি সরকার কোনো ধরনের ব্যবস্থা না নেয়, আমি অন্য সব বাদ দিলাম, মার্কিন চুক্তি বা অন্যান্য আর যা যা কিছু আছে, এই যে শত শত মায়ের কোল খালি করা, প্রতিনিয়ত খালি হচ্ছে, সেই সবের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ থাকবে না ডক্টর ইউনূসের বিরুদ্ধে। যদি না থাকে, মানুষ অনেক কিছু মিলিয়ে নেবে। তার সাথে কে যুক্ত, কে ডিপ স্টেটের প্রতিনিধি, কে ডিপ স্টেটের হয়ে এখনো খেলছে, কারা ক্ষমতায় আছে, কারা ক্ষমতায় আসতে চায়, অনেক হিসেবই জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং অনেকে বলছেন যে আবদিন হসপিটালের গাফিলতির কারণে যদি 6 শিশুর মৃত্যু হয় এবং তার জন্য হাসপাতালে তালা লাগানো হয়, যেহেতু ডক্টর ইউনূসের সরকার এখন নেই বা রাষ্ট্রতে একটি বা সরকার একটি বিমূর্ত প্রতীক, তাহলে তার ইউনূস সেন্টারে কি তালা লাগানো হবে? এই কথাগুলো মানুষ বলছে অবশ্যই আবেগের বশে, কিন্তু তাদের এই আবেগ তো ঠুনকো কিছু নয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার যদি সমঝোতা হয়, তাদের মধ্যে যদি কথা হয়, আগামীতে যদি দেখেন যে শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পারস্পরিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে ছড়ি ঘোরাচ্ছেন, বলেন তো এটা আপনার কাছে কতটা অসম্ভব মনে হতে পারে? বা আজকের এই যে শিরোনামটি, এই শিরোনামটিকে যদি আমি সত্য বলি, আপনাদের কাছে কতটা গাঁজাখুরি বলে মনে হতে পারে, বা এটা আদৌ সম্ভব কিনা? অনেক হয়তো বলতে পারেন, যারা এই যে বট বাহিনী আছেন, এই কথাবার্তা আমার কথাবার্তা পছন্দ করেন না, এরা অদ্ভুত অদ্ভুত গালি মাঝে মধ্যে তারা উদ্ভাবন করে। তো সেক্ষেত্রে আজকের এই শিরোনামটির পক্ষে যদি আমি যুক্তি দিতে যাই, তাহলে বট বাহিনীর মাথা খারাপ হয়ে যাবে। এর কারণ হলো যে এরকম একটা টপিকের উপরে যেটা গালি দিতে হবে একটা মানুষকে, কি ভাষায় যে গালি দিতে হবে, নিন্দা জানাতে হবে, সে ভাষাটা খুঁজতে তাদের 24 ঘন্টা বা আরো বেশি সময় লাগতে পারে। আর এর মধ্যে বহু মানুষ সেটা জেনে যাবে। সবার আগে প্রথমে বলছি, এটি কোনো গুজব নয়, এটি কোনো বাস্তব কোনো ঘটনা নয়, এটি কোনো সম্ভাবনা নয়, এটি একটি কল্পনা মাত্র। এবং কখনো কখনো কল্পনা এত বাস্তব আকার লাভ করে, ধারণ করে, যেটি গল্প উপন্যাসের কাহিনীকে ছাড়িয়ে যায়। আপনি যদি ইলিয়াড এবং অডিসির কাহিনী জানেন, দ্য হেলেন অফ ট্রয়, বা মহাভারতের কাহিনী যদি আপনি পড়েন, কিংবা রামায়ণের ঘটনা যদি আপনি জানেন,
তো আপনি আসলে সিদ্ধান্ত নিতে পারবেন না যে ঘটনাগুলো সত্য না মিথ্যা, এগুলো কি ঐতিহাসিক নাকি এপিক মহাকাব্য। শত শত নয়, হাজার হাজার বছর ধরে গবেষণা চলছে মহাভারত এবং রামায়ণ নিয়ে। আধুনিক বিজ্ঞান যেটা বলার চেষ্টা করছে যে এর বেশিরভাগই ঐতিহাসিক। অন্ধকবি হোমার তিনি যেটা লিখে গেছেন ইলিয়াড এবং অডিসি, সেটাও সত্য। এমনকি শেক্সপিয়ার যে সকল ঐতিহাসিক নাটক লিখেছেন, ক্লিওপেট্রা অ্যান্ড মার্ক অ্যান্টনিও, তারপর হ্যামলেট, মার্চেন্ট অফ ভেনিস, মানে যা কিছু লিখেছেন ঐতিহাসিকরা পরবর্তীতে গবেষণা করে সেটা প্রমাণ করেছেন যে এগুলোর বেশিরভাগই ঐতিহাসিকভাবে সত্য। এখানে শুধু সাহিত্যের যে বিষয়গুলো সেগুলো সংযুক্ত করা হয়েছে, নাথিং মোর। রাম সম্পর্কে বা রামায়ণ এবং সীতার সম্পর্কে সবচেয়ে চমৎকার একটি কবিতা রচনা করেছেন রবীন্দ্রনাথ, যার মর্মার্থ হল যে রামায়ণ যিনি রচনা করেছেন মহাকবি বাল্মীকি। তো মহাকবি বাল্মীকি ধ্যানে বসেছেন, ধ্যানে বসতে বসতে সারা পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে তিনি এমন একটা অবস্থায় পৌঁছে গেছেন যে তার চুল একেবারে অজানুলম্বিত হয়ে সারা শরীর তাকে ঢেকে ফেলেছে। এই জন্য তাকে বলা হয় বাল্মীকি, মানে বাল দিয়ে সারা শরীর ঢেকে ফেলেছে। চুলকে হিন্দিতে বাল বলা হয়। দ্বিতীয়ত হলো যে তিনি এতটা স্থির এবং অবিচল যে তার উপর একটা উই, মানে হাজার হাজার উই পোকা তারা একটা বাসা বেঁধেছে। তো তার একটা অবস্থা ছিল যে তার সারা শরীর লোমে ঢাকা ছিল, মাথার চুল দিয়ে সারা শরীর ঢাকা ছিল, এবং তার উপরে উই বাসা বেঁধেছিল, একটা উইয়ের ডিবি অ্যাজ ইট ইজ, সেইভাবে সে ধ্যান করছিল। তো এমন অবস্থায় দেবতা তাকে এলেন এবং তাকে বললেন যে তোমাকে কবিত্ব দেওয়া হলো, তুমি কবিতা রচনা করো, কাব্য রচনা করো, মহাকাব্য রচনা করো। তো বাল্মীকি বললেন যে আমি কিভাবে কবিতা রচনা করবো, আমি তো কবি নই, বা আমি কিছু জানি না, বা কি নিয়ে আমি রচনা করব। তো বলে তোমাকে সেই বিধাতার পক্ষ থেকে কবিত্ব দেওয়া হলো, তুমি সেই কবিত্ব দিয়ে রামের চরিত্র রচনা করো, রামকে নিয়ে কাব্য রচনা করো। তো বললো যে আমি রামকে, আমি তো তাকে চিনি না। বলে রাম এখনো পৃথিবীতে আসেনি। তো বলে যে পৃথিবীতে রাম আসেনি, কিন্তু তাকে নিয়ে আমি কিভাবে কাব্য রচনা করব। বলে তোমার যে হৃদয়, কবির যে হৃদয়, এটা একটা পবিত্র ভূমি, পুণ্যভূমি। এখান থেকে যেভাবে তুমি ন্যারেটিভ তৈরি করবে, যেভাবে রামের চরিত্র তুমি চিত্রিত করবে, রামকে ওইভাবে পৃথিবীতে পাঠানো হবে। আচ্ছা, আপনি এটা যদি এখানে আসেন, এটা এখানে বাদ দেন, 1400 বছরেরও আগে, বহু আগে, যেটা পবিত্র কোরআনের যে আয়াত, সেখানে চলে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক যখন যে সময়টাতে এখানে বাল্মীকি মানে মহাভারত রচনা করে, ঠিক একই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফে তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছেন। তিনি বানালেন, কাবা শরীফ বানালেন, এবং ছেলেকে নিয়ে তিনি সেই আল্লাহর কাছে দোয়া করলেন। এবং তারও আগে তিনি যখন তার একেবারে নবজাতক শিশু তাকে এবং তার স্ত্রীকে, দ্বিতীয় স্ত্রীকে সেখানে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদ,
বিওয়াদিন গায়রি জিজার ইন দা বাইতিকাল মুহররম রব্বানা লিউকিমুস সালাতা, এইভাবে আয়াতটা শুরু হলো। মানে যখন তিনি সেখানে রেখে গেলেন তখনও কিন্তু কাবা শরীফ নির্মিত হয়নি। তারপরে ওখানে কোনো ঘর ছিল না, কিন্তু তিনি বললেন যে হে আল্লাহ, আমি আমার বংশের একটি অংশকে তোমার এই পবিত্র গৃহের কাছে রেখে গেলাম। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে একটা গৃহ নির্মিত হবে, অথবা হযরত আদম আলাইহিস সালাম ওখানে একটা গৃহ নির্মাণ করেছিলেন সেটা তিনি জানতেন। আচ্ছা, তারপর তিনি বললেন যে আমার এই বংশ, এখানে তাদেরকে নেতৃত্ব দান করো, মানে এখানে একটা শহর যেন গড়ে উঠবে, সেই শহরে যে সমস্ত অধিবাসী থাকবে সেই অধিবাসীরা যেন আমার এই বংশের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে, আর এই শহরকে তুমি নিরাপদ করো, আর এই শহরে যারা বসবাস করবে তাদেরকে যেন অন্য সবাই নেতা হিসেবে মেনে নেয়। এই হলো মানে কাহিনী দেখুন, যেটা মক্কাতে ঘটেছে এবং যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমে যে ঘটনা ঘটেছে আর যে ঘটনা ঘটেছে মক্কাতে, প্রায় সমসাময়িক। এই হলো যে কবির যে মনোভূমি, মানুষের যে চিন্তা, সেই চিন্তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেটা বাস্তবের চাইতেও নির্মম, সত্যের চাইতেও অধিকতর সত্য। আজকের এই বাংলাদেশে আমরা যা কিছু দেখছি, এটি কি 2024 সালের জুন জুলাইতে আমরা কল্পনা করতে পেরেছি? শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারে, তার কঠোর শাসনে, তার অনুশাসনে, তার কৌশলে বিএনপি এবং জামাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি এবং জামাতের সমস্ত বড় বড় মানুষগুলো কবরে চলে গেছে, মারা গেছে, অকাল মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে। আর বিএনপির যারা একটু সিনিয়র, অলমোস্ট সবাই যাকে বলা হয় এতটা অসুস্থ, দুটো অসুস্থ। একটা ধরুন একবার এই যে এখন যে মাননীয় অর্থমন্ত্রী আছেন খসরু ভাই, আমার এক আত্মীয়, আমার একটা জন্মদিন, মানে আমাকে আশ্চর্য করে দেওয়ার জন্য, আমি সাধারণত এই কাজগুলো করি না, তো সে তার আমার জন্মদিনটা সে উদযাপন করলো তার বাসায় বেশ ঘটা করে। তো সেখানে বিএনপির অনেককে দাওয়াত দিল, তার মধ্যে খসরু ভাই ছিলেন। মানে খসরু ভাইকে বলা হয়েছে যে আমার জন্মদিন, তো তারা সবাই চলে আসছে। আলতাফ চৌধুরী সাহেব আসছেন, নিতাই রায় চৌধুরী আসছেন, আরো অনেক মানে রথী মহারথীরা এসেছেন। তা আমিও সেখানে, আমাকে দাওয়াত দিছে যে এরকম বাসায় কয়েকজন মেহমান আছে, আপনিও আসবেন। তা আমি গিয়ে দেখি যে আমার এই জন্মদিন উপলক্ষে গানের আয়োজন, আমার এই জন্মদিন উপলক্ষে বিশাল আয়োজন, বিরাট কেটে, এবং সেখানে বিএনপি সব শীর্ষ নেতারা সেখানে উপস্থিত। তো এটা 2021 বা 22 সনের ওই সময়টির ঘটনা। তা আমি সেখানে গিয়ে দেখলাম যে খসরু ভাই খুব দুর্বল এবং রোগাক্রান্ত হয়ে পড়েছেন। আমি একটু ঠাট্টা করে বললাম, জোক করে বললাম যে খসরু, আপনি তো অনেক স্লিম হয়ে গেছেন, দেখতে অনেক সুন্দর লাগছে। তো তিনি খুব অসহায়ভাবে আমার ঘাড়ে হাত রাখলেন এবং বললেন যে রানি, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড থ্যাংকস শেখ হাসিনা, যে প্রেশারে রেখেছে, মানে যে ওজন আমি কোনোদিন কমাতে পারতাম না, আমাকে সেই অবস্থায় নিয়ে গেছে। তো এই ছিল শেখ হাসিনার শাসন। তো এখন সেই শেখ হাসিনার বজ্র কঠিন শাসন, সেই শাসন এই এনসিপির তরুণ, একজনের নাম হয়ে গেছে মংলা মাসুদ, আর একজনের নাম হয়ে গেছে সান্ডা বাবা, কফিলের পোলা, আর একজনের নাম হয়েছে হাঁস, ওয়েস্টার্নের হাঁস, মানে এগুলো বিকৃত হয়ে গেছে নামগুলো, ওয়েস্টার্নের হাঁস। আর একজনের নাম হয়ে গেছে জমিদার পুত্র, এরকম নানা কারণে এই তরুণদের হাতে
শেখ হাসিনার পতন হবে। আর এই তরুণরা সেনাবাহিনীকে গালাগাল করবে, রাষ্ট্র চালাবে, মন্ত্রী হবে, তারপর মানে মত তৈরি করবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে তাড়িয়ে দেবে, সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চ গঠন করে দেবে, সুপ্রিম কোর্টে গিয়ে মপ করবে। এটা যদি 2024 সনে জুলাই মাসে বলা হতো, আপনারা কি বলতেন বলেন তো? গালি দেওয়ার ভাষা খুঁজে পেতেন না, বাট দ্যাট হ্যাপেন্ড। এখন তখন যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর সাথে গত 2 বছরের ঘটনা আর আজকে আমি যে প্রসঙ্গটি বলছি এটা মিলাম। ওটা যদি উট হয়, শেখ হাসিনার পতন, এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন তাদের ক্ষমতা গ্রহণ, ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র ক্ষমতা আরোহণ, তারেক জিয়ার দেশে ফেরা, এইগুলোকে যদি আপনি একটা উট হিসাবে বা একটা হিমালয় হিসাবে আপনি যদি তুলনা করেন, সেই অর্থে শেখ হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধুত্ব হওয়া, তাদের মধ্যে সমঝোতা হওয়া, কৌশল বিনিময় করা এবং আগামীতে রাজনীতির মেরুকরণে এই দুজন পরস্পরের সাথে হাত মেলাবে, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। এটা বললাম যে সেটা যদি উট হয়, এটা খরগোশ, এত ছোট। আগের যে ঘটনাগুলো বললাম সেটা যদি হিমালয় হয়, তাহলে এটা বাংলাদেশে কেউ ক্রাডান। এটা হতে পারে। এটা কেন হতে পারে, কিভাবে হতে পারে, সেটা বহু কথা বলা যাবে, বহু কথা বলা যাবে। কিন্তু বাস্তবতা হলো যে যখন রাজনীতিতে কমিটমেন্ট রক্ষা করা হয় না, রাজনীতিতে যাকে বলা হয় অতি অভিনয়, ওভার অ্যাক্টিং হয়, তখন সেখানে অসম্ভব রকম কতগুলো ঘটনা ঘটতে থাকে। আপনি যদি কাউকে অপমান করেন, বিশেষ করে কখনো জ্ঞানী এবং গুণী ব্যক্তিকে অপমান করেন, সে আপনার সাথে কখনো ঝগড়া করবে না, মারামারি করবে না, সে এমন কিছু করবে যেটি আপনার মসনদকে তছনছ করে দেবে। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন ভারতবর্ষের সবচেয়ে বড় সম্রাটের নাম ছিল ধনানন্দ, নন্দ বংশের ধনানন্দ। চন্দ্রগুপ্ত মৌর্য যে মৌর্য ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন, সেই চন্দ্রগুপ্ত মৌর্যের যে বন্ধু চাণক্য, সেই ধনানন্দের অফিসে একজন পণ্ডিত হিসেবে ছিলেন, এই যে স্পিচ রাইটার। এখন যেমন প্রধানমন্ত্রীর সাথে স্পিচ রাইটার হিসেবে যারা আছেন কিংবা জাহেদ আছেন, এদের পর্যায়ে ধরেন একজন পণ্ডিত ছিলেন চাণক্য। যে কোনো কারণে বিক্ষুব্ধ হয়ে একদিন ধনানন্দের সঙ্গে খারাপ ব্যবহার করলেন। ধনানন্দ প্রাসাদ থেকে বের হয়ে এলেন, বের হয়ে এসে তার অবৈধ সন্তান, জারস সন্তান, কিন্তু ধনানন্দের রক্তের ধারক, তার কাছে চলে গেলেন। সে তখন বালক, সে হয়তো কোনো পতিতালয়ে বা কোনো বাইজি মহলে বা অন্য কোথাও সেখানে ছিল, ইতিহাস পাওয়া যায় না। তাকে আনলেন, নিজের হাতে তাকে গড়লেন, তাকে একজন চন্দ্রগুপ্ত মৌর্য বানালেন, শিক্ষিত বানালেন এবং তাকে দিয়ে তার পিতাকে হত্যা করালেন। সেই চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে বিন্দুসার, বিন্দুসার ছেলে অশোক। দ্য মৌর্য ডাইনেস্টি, 51 লাখ বর্গ কিলোমিটার ভারতবর্ষের এটা ইউনাইটেড অ্যান্ড ইউনিফাইড যাকে বলা হয় ভূগোল রচনা করেছিলেন সেই মৌর্য ডাইনেস্টি। এই হলো বুদ্ধিমান লোকদের সাথে ঝগড়া করার পরিণতি আর বুদ্ধিমান লোকের প্রতিশোধ। কাজে এখন যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনায় আপনার আমার মতো মানুষের যদি আপনি অপমান করেন,
সেটার পরিণতি একরকম। কিন্তু জ্ঞানী, বুদ্ধিমান, গুণী, পণ্ডিত ব্যক্তি যারা এই রাষ্ট্রে আছেন, যাদের হাতে কলম আছে, মাথা ভরা বুদ্ধি আছে, তারা ধীরে 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 এমন কিছু করবেন, জাস্ট একটা কবিতা রচনা করবেন, জাস্ট একটা ছোট নাটক তৈরি করবেন, একটা গ্রাফিতি আঁকবেন, একটা কার্টুন আঁকবেন, এতে দেখবেন যে আর একটা বিপ্লব হয়ে গেছে। কোথা থেকে কিভাবে করেছে আপনি জানতেও পারবেন না। ঠিক সেই বিপ্লবের পেছনে যে এই যে দুজন মানুষ যাদের কথা বললাম, তাদের যদি পারস্পরিক একটা টেলিফোনে হাই হ্যালো থাকে, অনেক কিছু হওয়া সম্ভব। এটা অ্যাবসলিউটলি আমি যা কিছু বললাম এর মধ্যে কোনো বাস্তবতা নেই, শুধুমাত্র ইতিহাসের আলোকে একটি কল্পনার একটা গল্প আপনাদেরকে শোনালাম। যদি আগামীতে এরকম কিছু ঘটে আমাকে ধন্যবাদ দেবেন, আর না ঘটলে মনে করবেন আপনাদের এই সময়টাতে কল্পনার জগতে কিছুটা হলে আমি একটা ধাক্কা দিতে পেরেছি, এটাই আপনাদের প্রাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।